আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দিন যত যাচ্ছে তত আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি আসছে। প্রেমের জন্য নয়, বিরোধিতার জন্য, প্রতিযোগিতার জন্য। রাজনীতির ময়দানে গত 2 বছর ধরে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগকে বাধা দেওয়ার জন্য মূলত যুগপৎভাবে বিভিন্ন শ্রেণী সম্প্রদায় ব্যক্তি কাজ করেছে। একথা সত্য যে 17 বছরের ক্রমাগত শাসনে, শোষণে, তাদের অত্যাচারে সমাজের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। বহু মানুষ কায়মনো বাক্যে চেয়েছিল যে আওয়ামী লীগের পতন হোক, কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের পতনের পরে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যেটা চলছে, সেক্ষেত্রে এদেশে একজন অন্ধ, একজন বোবা, একজন বেকুব কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগ জমানাতে যে মন্দ কাজগুলো হয়েছে তার সাথে এখন মন্দ কাজ কম হচ্ছে। একজন লোক বলতে পারবে না যে আওয়ামী লীগ জমানাতে যে ভালো কাজগুলো হয়েছে দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, তার চেয়ে আরও বেশি কাজ এই জমানাতে হচ্ছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে দেখেছি যে এক রাশ কথার ফুলঝুরি। তিনি কেবল কথা বলেই চলেছেন, কেউ শুনুক বা না শুনুক তিনি বলবেনই। কেউ টিটকারি করুক, হাসুক, মস্কারা করুক, এটা কোনো বিষয় নয়, তাকে হাসতেই হবে জনগণের সামনে, আর ক্রমাগত মানুষকে স্বপ্ন দেখাতে হবে, এবং যেন তেন স্বপ্ন নয়, একেবারে ডাহা মিথ্যা স্বপ্ন। এবং ক্রমাগত 18 বর্ষ ধরে তিনি সেই মিথ্যার ভারে ডুবতে ডুবতে এমন একটা জায়গাতে তিনি ডুবে গেলেন যে এখন এই বাংলাদেশে ইউনূস নামে যে কোনো প্রাণী আছেন, জীবিত আছেন, বেঁচে আছেন, ভালো আছেন, কোথায় আছেন, কেমন আছেন, এটা নিয়ে কোনো মানুষের আগ্রহ নেই। মানুষ তাকে খুঁজে গালি দেওয়ার জন্য, মানুষ তাকে খুঁজে বদনাম করার জন্য। এমন অনেক ঘটনা ঘটে, তিনি হয়তো সেই কাজগুলো করেননি, কিন্তু তারপরে লোকজন তাকে বকাঝকা করছে। এই যে তার ব্যর্থতা, এই ব্যর্থতার সঙ্গে সঙ্গে তিনি যে সকল শক্তি তৈরি করেছিলেন, রাজনৈতিক শক্তি, তার কিংস পার্টি, অনেকগুলো কিংস পার্টি তিনি তৈরি করেছিলেন। তার মধ্যে শুধু এনসিপিকে আমরা এখন একটা বাস্তব অবস্থায় দেখতে পেরেছি, কিন্তু এনসিপির বাইরে আরও প্রায় 30-35টি বা 40টির মতো কিংস পার্টি তৈরি হয়েছিল। তো সেই কিংস পার্টির মাধ্যমে একটি নির্বাচন বা একটি সাজানো নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটি সংসদ, সেই সংসদের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, হোয়াট এভার মেবি, তার যে মাস্টার প্ল্যান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটি মুখ থুবড়ে পড়েছে। তো ইউনূস জামানাতে যেটি হলো, প্রথমত আওয়ামী লীগের যারা লোকজন তারা মোরালি দুর্বল হয়ে পড়েছিল, যেটি এই গত 2 বছরের মাথায় বুমেরাং হয়েছে। তারা সেটাকে সেই দুর্বলতাটাকে তারা শক্তি হিসেবে, পুঁজি হিসেবে তারা সেটাকে এখন বিনিয়োগ করতে যাচ্ছে রাজনীতির ময়দানে। খুবই জটিল একটা বিষয়। এটা কি করে সম্ভব? প্রথমত হলো যে আওয়ামী লীগ জমানাতে তারা বারবার মনে করতো যে বোধহয় তারা মন্দ কাজ করেছে। 2014 সনের কাজটি ঠিক হয়নি, 19-এ আরও ঠিক হয়নি, 18-তে, 24-এ তো একেরই ঠিক হয়নি। আর এই কারণে আসলে আল্লাহর অভিশাপ নাজিল হয়েছে এবং সেই সমন্বয়কদের হাতে, কোটা বিরোধীদের হাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরকম নীতি কথা আওয়ামী লীগের অনেকে বলতো, কিন্তু এখন আওয়ামী লীগের সব লোক তারা যেটা বলছে সেটা হলো যে না, এই দেশ চালানোর জন্য আসলে শেখ হাসিনাকেই দরকার। শেখ হাসিনা যা করেছেন সঠিক করেছেন। বিএনপির অনেক লোক তারা এখন উচ্চ গলায় বলছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পারিনি, তাকে যদি বাংলাদেশে কেউ চিনে থাকে সেটি হলো শেখ হাসিনা চিনেছিলেন। তো সকল কথার ফলে কি হলো, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে আলটিমেটলি দেশের রাজনীতিতে একটা স্পেস তৈরি হয়ে যায়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে যারা ছিলেন, এর দুটো অংশ, একটা হলো ছাত্রদের মধ্যে যে অংশটি ক্যাবিনেটে ছিলেন অথবা ক্যাবিনেটে না থেকেও তারা মন্ত্রীর পদমর্যাদায় প্রভাব বিস্তার করেছে, যেমন হাসনাত, সার্জিস, তাদের ক্ষমতা কোনো অংশে কোনো মন্ত্রীর চেয়ে কম ছিল না। অন্যদিকে ক্যাবিনেটে যারা ছিলেন, সেই ক্যাবিনেটে ছিলেন যেমন মাহফুজ ছিলেন,
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, নাহিদ ছিলেন। তো নাহিদ এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি এভাবে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ সরাসরি যেটি বলেছেন সেটি হলো তারা ইনুস সাহেবকে বুঝতে পারেননি, তারা কিচেন ক্যাবিনেটে ছিলেন না, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তাদেরকে সামনে দেখিয়ে দ্য ওল্ড হ্যাগার্ড, বুড়ো বা বুড়ি ডাইনি যারা ছিলে তারা তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এই সকল কথার পাশাপাশি আবার বিএনপির যারা লোকজন আছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কেউ খুশি নন। এই ভদ্রলোক নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে গেছে, সরকারের জন্য অনেকগুলো বোঝা তৈরি করে গেছে এবং আমাদের এই সমাজের যে বন্ধন ছিল, রাজনৈতিক বন্ধন, সামাজিক বন্ধন, সেই রাজনৈতিক সামাজিক বন্ধন ছিন্ন এবং বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং সেটা কেমন ছিল, জাস্ট একটা উদাহরণ দিই। সম্প্রতি যেটি প্রকাশ্যে চলে এসছে, একজন সাংবাদিক, নামই বলে ফেলি, সেটা হলো বিবিসিতে চাকরি করতে আকবর, তিনি আর পরবর্তীতে এই আকবর আবার ইউনূসের জমানাতে প্রেস মিনিস্টার রূপে তিনি চাকরি করেছেন লন্ডন দূতাবাসে। আকবরের একটি বক্তব্য যে তিনি রিপোর্ট করার জন্য একটি জেলাতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি জানতে পারলেন যে ওখানে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের যে এমপি সংসদ সদস্য, তিনি প্রতি মাসে বিএনপির ওখানে যিনি সাবেক এমপি তাকে 5 লাখ টাকা করে দেন, ডোনেশন দেন, যেন তিনি রাজনীতি করতে পারেন। এই ঘটনা সত্য, সে নাম বলেনি কিন্তু সে জানে এবং সে বললে প্রয়োজনে আমি নাম বলবো, কিন্তু আমিও জানি এই ঘটনা সত্য। এরকম অসংখ্য ঘটনা, এই ঘটনা ঢাকা জেলায় ঘটেছে, এই ঘটনা নোয়াখালীতে ঘটেছে, এই ঘটনা যে কুমিল্লাতে ঘটেনি তাও কিন্তু বলা যাবে না। তো কাজেই এই যে রাজনীতির একটা সহমর্মিতা ছিল, অনেক কিছু আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করতে পারতেন না, কিন্তু তারা বিএনপির সঙ্গে আসলে সম্পর্কটা নষ্ট করতেন না। কেন করতেন না? তারা জানতেন যে সামনে যদি নির্বাচন আসে তাহলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে সংসদ সদস্যদের সাথে, সম্ভাব্য মন্ত্রীদের সাথে যেন তৃণমূল পর্যায়ে কারো সম্পর্ক নষ্ট না হয়, এটা যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু সেই কাজটি করতেন। তো ফলে কি হলো দেখুন, এই জামানাতে আওয়ামী লীগ নেই, অনেকে পালিয়েছেন কিন্তু সবাই পালাননি। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, তারা জেলখানাতে আছে, কিন্তু ওই যে তারা যে বিনিয়োগ করেছিলেন তাদের জামানাতে, বিএনপির যে নেতাদেরকে তারা সাহায্য করেছিলেন, তারা এখন তাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব দিয়ে। এটা একটা রাজনীতির কালচার। এটা বঙ্গবন্ধুর জামানাতেও ছিল, পাকিস্তান জামানাতেও ছিল। মুসলিম লীগের অনেক শীর্ষ নেতারা আওয়ামী লীগকে সহযোগিতা করতেন, আওয়ামী লীগের অনেক নেতা মুসলিম লীগের করতেন, বঙ্গবন্ধু স্বয়ং শাহজিজকে মাসোহারা দিতেন। তো এই যে সামাজিক বন্ধনটা, রাজনীতির বন্ধনটা, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নষ্ট করে দিয়ে গিয়েছেন। নষ্ট করে দিয়ে তিনি পুরো রাজনীতির যে অঙ্গন, এটিকে অনেকটা খিচুড়ি বানিয়ে ফেলেছেন। আর এই খিচুড়ির কবলে পড়ে এখন বিএনপি রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে। তো যেটা বলছিলাম, রাজনীতি একটা গেম, একটা খেলা। এই খেলায় কৌশল আছে এবং সেই কৌশল ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিপ স্টেট, জামাত, এনসিপি সবাই কিন্তু শিখে গেছে এবং তারা বিএনপিকে খেলছে, বিএনপিকে নিয়ে খেলছে। খেলে তারা যে কাজটি করছে সেটি হলো সরাসরি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো শক্তিকে মুখোমুখি করে দিয়েছে। এবং মাত্র 2 বছরের মাথায় আমি যেটা বললাম, যখন প্রথমত এনসিপির একটা নবম শ্রেণীতে পড়ে, 10ম শ্রেণীতে পড়ে, এরকম 4-5 জন ছেলে মেয়ে, ইন্টারমিডিয়েট পড়ে এমন 3-4 জন ছেলে মেয়ে, তারা যখন দিদারসে মাশরাফি বিন মুর্তজার মতো মানুষকে মাফ করত, তারা যখন সাবের হোসেন চৌধুরীর মতো মানুষের সঙ্গে মাফ করতো, তখন প্রশাসন নীরবে থাকতো এবং আওয়ামী লীগের লোকজন সামনে এগিয়ে আসার সাহস দেখাতো না। তাদের একটা মোরাল দুর্বলতা ছিল যে আমরা আসলে সত্যিই অন্যায় করেছি। কাজেই এই যে মব কিছু হচ্ছে বা যা কিছু হচ্ছে, এটা আমাদের প্রাপ্য। কিন্তু গত 2 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা এবং গত 100 দিনে এই বর্তমান সরকারের কোনো সফলতা না থাকা, এই কারণে আওয়ামী লীগের সাহস বেড়ে গেছে, আওয়ামী লীগের শক্তি বেড়ে গেছে।
তাদের নীতি নৈতিকতার যে জায়গাটি সেটি তারা রিগেইন করেছে এবং তারা মনে হচ্ছে যে না, আমরা সঠিক ছিলাম, এই জাতি মানে একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ সফল হতে পারবে না। ফলে কি হচ্ছে, এখন তারা জামাতের সঙ্গে মারামারি করবে কল্পনাও করতে পারে না, এনসিপির সঙ্গে মারামারি করবে কল্পনাই করতে পারে না। এনসিপি বা জামাত তারা আসলে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে মারামারি করবে এটা তারাও কল্পনা করে না। তারা বরং অনেকেই দায় এড়ানোর জন্য আমরা তো এই কাজ করিনি, এটা সবই বিএনপি করেছে, তারেক রহমান সাহেব লন্ডন থেকে টাকা দিয়েছে, তো সালাউদ্দিন সাহেব ভারত থেকে টাকা দিয়েছে, তাদের টাকায় জুলাই বিপ্লব হয়েছে, তাদের টাকা দিয়ে ওই জুলাইতে যা কিছু হয়েছে দে হ্যাভ ইনভেস্টেড, এটা নুরু বলেছে, তারপর তারেক বলেছে, স্বয়ং তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠজন তারাও বলেছেন যে তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। ফলে সত্যিকার অর্থে যারা মাস্টার মাইন্ড তারা এখন আর নিজেদেরকে মাস্টার মাইন্ড বলছেন না, তারা ঠেলে ঠেলে বিএনপিকে বলছেন যে এরা হলো মাস্টার মাইন্ড। কারেন্ট হলে সামনে যে রাজনীতির সমীকরণ আসছে সেই সমীকরণে যেন বিএনপি এবং আওয়ামী লীগ সরাসরি মাঠে আসে। আর সরাসরি মাঠে আসলে আপনি বুঝতে পারেন যে বিএনপি মূলত গত এই ৩-৪ মাস ধরে শক্তি অর্জন করার চেষ্টা করছে। অন্যদিকে আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে যে শক্তি সঞ্চয় করেছে, যে শক্তি অর্জন করেছে, যেটি গত ২ বছরের মানে জুলুম অত্যাচারে পরিবেশ পরিস্থিতি বা বিরূপ পরিস্থিতির কারণে এটি এখনও নিঃশেষ হয়ে যায়নি। ফলে আওয়ামী লীগের যা কিছু আছে এটুকুকে যদি আপনি একটা মেশিনে তৈরি করেন বা একটা শক্তিতে রূপান্তর করেন, আর বিএনপি যতটুকু অর্জন করেছে গত ৪ মাসে সেটিকে যদি একটি শক্তিতে রূপান্তরিত করেন এবং দুটো শক্তি বা ফোর্সকে যদি মুখোমুখি দাঁড় করিয়ে দেন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন কারা বিজয়ী হবে, কারা লাভবান হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই কাজটি করার জন্যই জামাত, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিপ স্টেট, এমনকি ভারত সবাই মিলে পুরো মাঠটিকে আওয়ামী লীগের জন্য একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে ফেলেছে, আর বিএনপির জন্য এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে বিএনপি এখন নিশ্চিম নীরব একা। আপনি চিন্তা করুন যে সংগঠন এখন বিএনপির সাথে যারা যারা আছে, জুনায়েদ সাকি আছে, নুরুল হক নুরু আছে, তারপর আন্দালিব রহমান পার্থ আছে, সাদাত হোসেন সেলিম আছে, এখন তারা সংসদ সদস্য হয়েছেন, তারা তারেক রহমান সাহেবের খুবই আপনজন প্রিয়জন। তারা হয়তো তারেক রহমান সাহেবের জন্য যদি চান নেতা আপনার জন্য আমার সেই কলিজাটা খুলে আপনার হাতে দিলাম, আপনি এটাকে কলিজাটা ভুনা করে খেয়ে ফেলেন, এ কথা তারা বলতে পারবে। বা তারা যদি চান ওই যেভাবে নূরে আলম সিদ্দিকী সাহেব বঙ্গবন্ধুকে খুশি করার জন্য বক্তব্য দিয়েছিলেন যে হে নেতা, আপনি যদি চান তবে নিজের চোখ নিচে তুলে রক্ত জবার মতো আপনার হাতে তুলে দেব, কিন্তু আপনি যে বাকশাল করলেন সেটা সমর্থন করব না। তো সেইভাবে যারা জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন, তারেক রহমান সাহেব যাদেরকে বিশ্বাস করে ক্ষমতার একেবারে পাদপীঠে বসিয়েছে, তারা বলবে হে নেতা, যদি চান এই চোখ নিজের হাতে তুলে রক্ত জবার মতো আপনার কাছে দিয়ে দেব, আমার যে কলিজা সেই কলিজাটা নিজের গলার মধ্যে হাত দিয়ে কলিজাটা টেনে ছিঁড়ে বের করে আপনার হাতে দিয়ে দেব। কিন্তু যদি বলেন আওয়ামী লীগের সঙ্গে মারামারি করার জন্য, হে জনাব, এটি কি করে সম্ভব? আমি একা মানুষ, আমি তো সম্বলে মরে যাব, আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেলে হয়তো আমি বাঁচতে পারি, চোখ না থাকলে বাঁচতে পারি, কিন্তু আওয়ামী লীগের পাল্লায় যদি পড়ি তো জীবন নিয়ে টানাটানি, আমার তো সংগঠন নেই, আমার তো লোক নেই, জন্যই আমি যা আছি আমি একা, এই একা দিয়ে আমি আপনার জন্য সুপা চালাতে পারি, চাপা চালাতে পারি, আপনার জন্য সব কিছু করতে পারি, কিন্তু আমি তো আমার লোকবল দিয়ে আওয়ামী লীগের সঙ্গে পারবো না জনাব। এরকম একটা ডায়ালগ তৈরি হতে পারে। আর এই দৃশ্য দেখে জামাত, এনসিপির যারা লোকজন আছে তারা হাসতে পারে, মুখ হা হা করে হাসতে পারে। তো কাজেই রাজনীতি যত সহজ যাচ্ছে, যত সহজ মনে হচ্ছে, আগামী দিনগুলোতে এগুলো এত সহজে যাবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।